স্মৃতি কার্টুন হাউস। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন কলকাতার বেহালা চৌরাস্তা থেকে কুণাল মণ্ডল। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। না না, এভাবে তুমি এমন বিপদে ঝাঁপিয়ে পড়ো না। বেঘরে প্রাণটা গেলে কি হবে? চলো, আমরা দুজন এখান থেকে মানে কেটে। তা হয় না, এইভাবে আমি এই গ্রামবাসীকে বিপদে ফেলে চলে যেতে পারবো না। আমাকে কিছু একটা করতেই হবে। আমি যে করেই হোক ওদের পাশে থাকবো। গত শ্রাবণ মাসে আমি আমার গিন্নিকে নিয়ে হেতমপুরে আমার বন্ধু হরিনাথের বাড়িতে কিছুদিন ছুটি কাটাতে গিয়েছিলাম। এই গ্রামে আসার পর থেকেই দেখছি গ্রামে সবার মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ লেগে আছে, কিন্তু মুখ ফুটে কেউই যেন কিছু বলতে চাইছে না। এই যেমন যার গরুর গাড়ি করে আমরা যাচ্ছি, মানে গাড়োয়ান ভাইয়ের কথা বলছি, তারও মুখের একটা অদ্ভুত ভয় লেগে রয়েছে। জিজ্ঞেস করতে আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না। তাই ঠিক করলাম খাওয়া দাওয়া শেষ করে হরিনাথকে ছাদে নিয়ে গিয়ে ওকে চেপে ধরবো। কিছু না বললেই আমি মেনে নেবো? তোরা সবাই কেমন যেন মুখ বেজার করে আছিস, কারোর মুখে হাসি নেই। কি হয়েছে বল না রে? আরে বলছি তো কিছু না, তুই এত জেনে কি করবি? তুই ছুটি কাটাতে এসছিস, এক দুদিন থেকে চলে যাবি, অত তোর জানার তো কোনো দরকার নেই। তুই আমাকে এভাবে এড়িয়ে যেতে পারবি না। আমি খুব বুঝতে পারছি তুই আমায় এড়িয়ে যেতে চাইছিস। প্রতিবার যখন আসি আমাকে ছাড়তে চাস না, আর এবার আসার পর থেকেই খালি আমাকে বাড়ি পাঠাতে চাইছিস। কি হয়েছে তোকে বলতেই হবে। শুনবি? শোন তবে। অনেক বছর আগের কথা, তখনও এখানে ইংরেজ রাজত্ব চলছে, আর জমিদারগুলো দেশের মানুষের ওপর অত্যাচার করে জুলুম করে খাজনা আদায় করে ইংরেজদের রাজস্ব দিয়ে তুষ্ট রাখছে। এই গ্রামের জমিদার ছিলেন জমিদার দর্পনারায়ণ চৌধুরী। একবার হলো কি, গ্রামে খরা দেখা দিল। পুকুর, খাল, বিল, নদী, নালা, চাষের জমি সব শুকিয়ে কাঠ হয়ে গেল। খরাতে গ্রামবাসীরা খুবই ক্ষতিগ্রস্ত হলো। তাদের আর খাজনা দেওয়ারও ক্ষমতা ছিল না। তাই তারা সবাই মিলে ঠিক করলো যে জমিদার মশাইয়ের কাছে গিয়ে খাজনা মুকুবের আর্জি জানাবে। কি হয়েছে? আমার কাছে কি দরকার? আগে জমিদার মশাই, আপনি তো সবই জানেন, এবারে খরা হইছে, চাষবাস কিছুই হয় নাই। আপনারা কিভাবে খাজনা দেবো? আপনি দয়া করে আমাদের খাজনাটা মুকুব করে দিন। কে? খাজনা মুকুব করবো? মগের মুলুক আর কি! তোদের সাহস তো কম নয়, তোরা আমার কাছে এসেছিস খাজনা মুকুবের জন্য। আমি তাদের 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি তোরা সবাই খাজনা না দিস, তাহলে তোদের প্রত্যেককে মরতে হবে। এটা মনে রাখিস। যা, এখন থেকে যা। জমিদার বাড়ির লেঠেল সবাইকে জমিদার বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিল। গ্রামবাসীরা শেষ পর্যন্ত আর কোনো পথ না দেখে গ্রামের মোড়ল গফুর মিয়ার কাছে গেল। গফুর মিয়াকে গিয়ে তারা জমিদার বাড়ির সমস্ত ঘটনা জানালো। তা তো বটেই, খাজনা দিতে না পারলে তো মরতে হবে। তবে আমরা মরবো না, মরবে ওই নরপিশাচ জমিদার। অনেক হয়েছে, এবার এর একটা বিহিত চাই। শোনো, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। এখন এখানে
জমিদারের বউ ছেলে মেয়ে কেউ নেই, সবাই জমিদারের শ্বশুর বাড়িতে ঘুরতে গেছে। আর জমিদার হয় দুজন লাঠিয়ালকে নিয়েই আছে। লাঠিয়াল দুটো তো সন্ধে হলেই গাঁজা খেয়ে পড়ে থাকে। কাল না হয় আমি একটু বেশি করেই ওদের গাঁজা খাইয়ে ব্যস্ত রাখবো। সেই সুযোগে তোরা সবাই মিলে ওই জমিদারকে ঘরে আটকে রেখে জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দিবি। ওই জমিদারকে পুড়িয়ে মারবি তোরা। পরের দিন গ্রামবাসীরা মোড়ল মশাইয়ের কথা মতোই ওই জমিদার বাড়িতে জমিদারকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে দিল। তারা তো ভুল কাজ করলি, তোরা জানিস না তারা কি করলি। আমি আবার ফিরে আসবো। আমি ফিরে এসে তাদের সব কটাকে পুড়িয়ে মারবো, আর আমি আমার মৃত্যুর বদলা নেবো। যাক, তাহলে জমিদারের হাত থেকে গ্রামবাসী মুক্তি পেল। তা পেল বটে। জমিদার মরতে গ্রামবাসীরা আনন্দ করে প্রাণ খুলে বাঁচতে শুরু করলো। কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন টিকলো না। কিছুদিন পর থেকে গ্রামে ঘটতে লাগলো সব অদ্ভুত ঘটনা। প্রত্যেক অমাবস্যার রাতে কোনো না কোনো গ্রামবাসীর বাড়িতে আগুন ধরে যেত। প্রথমের দিকে তারা এই ব্যাপারটা খুব একটা সন্দেহ করেনি, কিন্তু যখন প্রতি অমাবস্যায় একই ঘটনা ঘটতে লাগলো, তখন গ্রামবাসীদের কেমন যেন সন্দেহ হলো। আর তারপরই তাদের মনের মধ্যে ভয় আর আতঙ্ক দেখা দিল। যারা এই আগুনে পুড়ে মরার ভয়তে গ্রাম থেকে পালিয়ে যাবে ঠিক করলো, তাদেরকে জমিদার ছেড়ে দিল না। সবার আগে তাদেরকেই মারলো সেই জমিদার। এইসব কাণ্ড দেখে গফুর মিয়া বুঝতে পারলো এই সব কাণ্ড ঘটাচ্ছে ওই জমিদারের শয়তান আত্মা। তখন গফুর মিয়া গ্রামের কিছু মানুষকে ডেকে তার সন্দেহর কথা জানালো। দেখো, তোমরা তো সবাই দেখছো গ্রামে কি সব ঘটনা ঘটছে। আমার কিন্তু সন্দেহ হচ্ছে। তোমরা তো সবাই জানো ওই শয়তান জমিদার মরার সময় কি বলেছিল। আমার মনে হয় এটা ওই জমিদারেরই খেল। আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার। এভাবে আর কতদিন চলবে? প্রত্যেক অমাবস্যায় এভাবে কোনো না কোনো গ্রামবাসীকে মরতে হচ্ছে। দেখুন মরণ মশাই, এর একটা উপায় আমার জানা আছে। তাহলে চুপ করে আছো কেন? বলো, তাড়াতাড়ি বলো, আমাদের হাতে একদম সময় নেই। এখান থেকে 2 গজ দূরে গদাইপুর নামে একটা গ্রাম আছে। সেই গ্রামে থাকে ব্রহ্মানন্দ তান্ত্রিক। সে খুবই চাঁদের তান্ত্রিক বলেই জানি। তাকে যদি কোনোভাবে এই গ্রামে আনা যেত, তাহলে বোধহয় আমরা নিস্তার পেতাম। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি সেখানে। যে করেই হোক আমি ব্রহ্মানন্দ তান্ত্রিককে গ্রামে আনবই। মোড়ল মশাই তারপরই দুজন গ্রামবাসীকে সাথে নিয়ে গরুর গাড়ি চেপে রওনা দিল সেই গ্রামের উদ্দেশ্যে। ব্রহ্মানন্দ তান্ত্রিক গ্রামবাসী আর মোড়ল মশাইয়ের কথা খুব মন দিয়ে শুনলেন। বুঝেছি, গ্রামবাসীরা দুষ্ট আত্মার বিপাকে পড়েছে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমি কাল সঠিক সময় পৌঁছে যাব। ওই আত্মার হাত থেকে আমি গ্রামবাসীকে মুক্ত করবই।
পরের দিন যথারীতি ব্রহ্মানন্দ তান্ত্রিক এলেন গ্রামে। তিনি এসেই জমিদার বাড়ির সিংহদুয়ার খুলে ভেতরে গেলেন, আর ভেতরে ঢোকার সাথে সাথে আকাশ কালো করে এলো, তীব্র বেগে হাওয়া বইতে শুরু করলো। এই সমস্ত ঘটনা দেখে তো তান্ত্রিক মশাই একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে জমিদারের ওই দুষ্টু আত্মাই এই সমস্ত কাণ্ড কারখানা করছে। প্রথমেই তিনি গ্রামবাসী আর মোড়ল মশাইকে একটা জায়গায় দাঁড় করিয়ে গণ্ডি কেটে দিলেন, যাতে ওই দুষ্টু আত্মা গ্রামবাসীর কোনো ক্ষতি না করতে পারে। তারপর উনি থলি থেকে গোটা মন্ত্রপুত পেরেক বার করে জমিদার বাড়ির চারধারে পুঁতে দিলেন। কে মনে করেছিস তোদের এই পেরেক আমায় আটকে রাখতে পারবে? এই পেরেকের সে ক্ষমতা নেই। এ পেরেক আমায় বেশি দিন আটকে রাখতে পারবে না। আমি আবার ফিরে আসবো, সবাইকে পুড়িয়ে মারবো। জমিদারের এমন কথা শুনে গ্রামবাসীরা তো খুব ভয় পেল, কিন্তু তান্ত্রিক মশাই সবাইকে আশ্বস্ত করলেন, কোনো ভয় নেই, জমিদার আর ফিরে আসতে পারবে না, কোনোদিনও পারবে না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এই পেরেক যেন কেউ কোনোদিনও স্পর্শ না করে। যদি কোনোদিনও কেউ এই পেরেক স্পর্শ করে তাহলে সমস্ত গুণ নষ্ট হয়ে যাবে, তখন জমিদার আবার ফিরে আসবে। তারপর তারপর কি হলো? এরপর আর কোনো সমস্যা হয়নি। গ্রামে আবার শান্তি ফিরে আসে। সবাই নিশ্চিন্ত হয়ে নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে সবাই ওই ভয়ঙ্কর অতীতকে প্রায় ভুলেই গেল। এরপর দেশ থেকে ইংরেজ রাজত্ব শেষ হলো। আগেকার লোকেরাও হয় বৃদ্ধ হয়ে গেছে, নয়তো মারা গেছে। তাই অতীতের এই জমিদারের আত্মার কথা প্রায় কারোরই মনে নেই। হঠাৎ একদিন কি হলো, গ্রামে একটা ছোট্ট বাচ্চা একটা কাটা খুঁড়ি ধরতে সবার চোখের আড়ালে ওই জমিদার বাড়িতে ঢুকে পড়লো। আর তারপরে তার পা গিয়ে পড়লো সেই মন্ত্রপুত পেরেকের উপর, আর তাতেই যা অনিষ্ট হওয়ার হয়ে গেল। খুঁড়ি নিয়ে তো বাচ্চারা চুপচাপ বাড়ি ফিরে এলো, কিন্তু সেই রাতে বাচ্চাটার বাড়িতে হঠাৎ আগুনের বৃষ্টি হতে লাগলো। মুহূর্তের মধ্যে তারা পুরো পরিবার আগুনে ঝলসে গেল। মিয়ার নাতি এই সমস্ত ঘটনা দেখে সে সব বুঝতে পারল। সে তার দাদুর কাছ থেকে সমস্ত ঘটনাই শুনেছিল, তাই সে আন্দাজ করে নিল এ নিশ্চয়ই সেই শয়তান জমিদারের আত্মার কীর্তি। পরের দিন সকাল হতেই মোড়ল নজরুল মিয়া নিজে গেল গদাইপুরে সেই তান্ত্রিকের বাড়িতে, কিন্তু তান্ত্রিকও এতদিনে মারা গেছে। সেই ব্রহ্মানন্দ তান্ত্রিকের নাতি হলো রুদ্রনাথ তান্ত্রিক, যার এখন ভালোই নামডাক আছে। কিন্তু নজরুল মিয়া যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন তান্ত্রিক বাড়িতে নেই। সে গেছে কামাখ্যায় যজ্ঞ করতে। তার ছেলে বলল, বাবা তো এখানে নেই, কামাখ্যা গেছেন। আমি আপনাদের একটা রক্ষা কবচ দিচ্ছি, এটাকে জমিদার বাড়ির গেটে ভালো করে বেঁধে ঝুলিয়ে দেবেন। আর আমি আজই বাবাকে চিঠি লিখে দিচ্ছি যেন তিনি খুব তাড়াতাড়ি কামাখ্যা থেকে ফিরে আসেন। যাক, তাহলে রক্ষা কবচ পাওয়া গেল।
রক্ষা কবচে কাজ হয়েছে তো? হ্যাঁ, তা কিছুটা হলো বই কি। প্রতি রাতে আর কারো বাড়িতে আগুন লাগতো না, এটা ঠিক কথা। কিন্তু প্রত্যেক অমাবস্যার রাতে সেই আত্মাকে আটকে রাখাও আর গেল না। প্রত্যেক অমাবস্যার রাতে আবার কারো না কারোর বাড়িতে আগুনের বৃষ্টি হতে লাগলো। এরপর থেকে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালাতে লাগলো, আর যারা যেতে পারলো না তাদের ভয় ভয় দিন কাটতে লাগলো। তাই বলছি ভাই, তোরা এখান থেকে চলে যা, তোদের এখানে খুব বিপদ। তোরা এখানে থাকলে আমাদের মতো তোদেরও পুড়ে মরতে হবে। না না, চলে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তোদের এমন বিপদের মধ্যে ফেলে রেখে চলে যাব? আমি এখান থেকে পালিয়ে যাব? আমি এত কাপুরুষ নই। তোর কথা শুনে যা বুঝছি, সেই জমিদারের আত্মা খুবই মারাত্মক। তোদের আমি এভাবে একা ছেড়ে যাব না। আমি কথা দিচ্ছি, আমি এর শেষ দেখে তবে ছাড়বো। এরপরে অমাবস্যা কবে? আর মাত্র 3 দিন হাতে আছে। 3 দিন পরেই অমাবস্যা। ঠিক আছে, শোন, আমি কাল সকালেই বেরিয়ে যাব। কোথায় যাব, কেন যাচ্ছি, এখন আমি কিচ্ছু বলবো না। 3 দিন পরে এসে সব বলবো। শুধু তোরা আমার বউকে একটু দেখিস। সেদিন রাতে আমি আমার স্ত্রীকে সমস্ত ঘটনা জানাই। সে শুনে ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে আমাকে বাধা দেওয়ার চেষ্টাও করেনি, কারণ জানে আমায় বাধা দিয়ে সে আটকাতে পারবে না। তাই অনিচ্ছা সত্ত্বেও আমাকে সে যেতে অনুমতি দিল। পরের দিন সকালে টিকিট কেটে ট্রেনে উঠে রওনা দিলাম কামাখ্যা। অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত সেই তান্ত্রিকের খোঁজ পেলাম। তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বললাম। হেতমপুরে তাকে যাওয়ার জন্য অনুরোধও করলাম। আমার বয়স হয়েছে কমল, আমি আর যেতে পারবো না। কিন্তু তুই চিন্তা করিস না, ওই পাপী জমিদারের আত্মাকে আমি চিরতরে শেষ করব। এই নে, এইটা নিয়ে যা, আর আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। সেটা শিখে নিয়ে নির্ভুলভাবে উচ্চারণ করে জমিদার বাড়ির চৌকাঠে এটা ছড়িয়ে দিবি। কিন্তু মনে রাখবি, মন্ত্র যেন নির্ভুল হয়। মন্ত্রে ত্রুটি হলে তুই নিজেও মরবি তৎক্ষণাৎ। তাই খুব সাবধানে কাজটা করবি। এবার তুই ফিরে যা, আমি মায়ের কাছে তোদের জন্য প্রার্থনা করব। গ্রামে ফিরে দেখলাম সবাই আমার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমাকে দেখে যেন তারা ধরে প্রাণ ফিরে পেল। গ্রামে যখন আমি পৌঁছলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। তাই আর দেরি না করে মোড়ল আর হরিনাথকে সঙ্গে করে নিয়ে আমি পৌঁছে গেলাম জমিদার বাড়িতে। জমিদার বাড়ির দরজা খুলে ঢোকা মাত্র ভীষণ জোরে হাওয়া বইতে শুরু করলো। তুই আমাকে আটকাতে পারবি না। আজ তাদের সবাইকে মেরে আমি আমার বদলা নেব। যেভাবে তোরা আমায় পুড়িয়ে মেরেছিলি, আজ তোদের ঠিক সেভাবেই মেরে আমি আমার মৃত্যুর বদলা নেব। আমি আর এক মুহূর্ত দেরি না করে রুদ্রনাথ তান্ত্রিকের কথা মতো কাজ করলাম। তান্ত্রিকের শেখানো মন্ত্র আমি নির্ভুলভাবে আওড়াতে লাগলাম, আর তারপরে চারদিক কাঁপিয়ে বাজ পড়তে লাগলো।
বিভৎস চেহারা। প্রচন্ড ঝড় বইছে, চারদিকে বাজ পড়ছে। হঠাৎ জমিদার বাড়িতে আগুন লেগে গেল। কিছুক্ষণের মধ্যে একটা কালো ধোঁয়া জমিদার বাড়ি থেকে উঠে আকাশে মিলিয়ে গেল। ব্যাস, তারপর সব শান্ত হয়ে গেল। এরপর আরো কিছুদিন হেতমপুরে আমি আমার গিন্নিকে নিয়ে ছিলাম। তারপর আমি বাড়ি ফিরে আসি। আর ওখানে কোনোদিনও কোনো বিপদ হয়নি।